যেই যুব ভারতীতে প্রভসুকান সিং গিল গত সিজনে ভিলেন হয়েছিল, সেই যুব ভারতীতেই জোড়া সেভ করে প্রভসুকান সিং গিল হিরো হলো। ইস্টবেঙ্গলকে নিয়ে গেল প্রভসুকান সিং গিলের সেই জোড়া সেভ ডুরান্ড কাপের ফাইনালে। তো এটাই কিন্তু নিয়তি। এবং প্রভসুকান সিং গিলের গত বছরে যে ডায়মন্ড হারবারের সঙ্গে ম্যাচটা হয়েছিল, সেখানে গিলের ভুল ছিল, যথেষ্ট ভুল ছিল। সেখানে ইস্টবেঙ্গল ছিটকে গিয়েছিল ডুরান্ড কাপ থেকে, আর সেই গিল আজকে হিরো হলো। শুধু গিল নয়, পুরো ইস্টবেঙ্গল দলগত ফুটবল যা খেলেছে, পরিসংখ্যান ইস্টবেঙ্গল যা তৈরি করেছে, যেভাবে পারফরমেন্স করেছে, পুরো টিম ইস্টবেঙ্গল কিন্তু আজকে একটা অনবদ্য লড়াই দিয়েছে। তো আজকের ম্যাচ নিয়ে কথা বললে, শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে ইস্টবেঙ্গল ম্যাচটাকে জিতলো। ফুল টাইম রেজাল্ট থাকে 0-0। হ্যাঁ, খেলার ওই রকম খেলার পর আমি আগের যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে 1-1 বলা হয়ে গিয়েছিল, সরি। তো ফুল টাইম রেজাল্ট থাকে 0-0, সেখানে 1-1 বলা হয়ে গিয়েছিল। তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, আমরা যেই জিনিসগুলো ভাবছিলাম যে চেঞ্জ এই ম্যাচে আসতে চলেছে, ইস্টবেঙ্গল প্রত্যেকটা জায়গায় সঠিক পরিবর্তন করে। আমি তো ক্রিসকে প্রথম থেকে দেখতে চেয়েছিলাম, কারণ ক্রিসকে যত বেশি গেম টাইম দেওয়া যাবে, যত ম্যাচ ফিট করা যাবে, ক্রিস কিন্তু কোয়ালিটি রয়েছে। আজকের ম্যাচেও কিন্তু বেশ কিছু ফার্স্ট টাচ সেটা বুঝিয়ে দিয়েছে। সময় দিতে হবে, আর কিছুদিন সময় যাক, আর 10 থেকে 15 দিন সময় যাক, ক্রিস কিন্তু দলের অন্যতম একটা ভার্সেটাইল অপশন হবে। সেকেন্ড স্ট্রাইকার পজিশনে আসতে পারে, উইং গার্ড থেকে কিন্তু সে কাটিং করে ভিতরে ঢুকে গোল করার ক্ষমতা রাখে, এবং সেট পিস নেওয়ারও তার মধ্যে ক্ষমতা রয়েছে। তো তাকে কিন্তু ব্যবহার করতে হবে। যাই হোক, সেখানে বিপিন সিংকে ব্যবহার করা হয়। আজকে বিপিন সিং বেশ কিছুটা নেমে খেলছিল, কারণ সেই জায়গাতে তাদের ব্রাজিলিয়ান যে প্লেয়ার স্ট্রাইকার রয়েছে, তাকে কোনোভাবে নড়তে চড়তে দেওয়া হবে না। এবং তার সাথে জুয়ান পেনা, যে কলম্বোর অ্যাটাকিং মিডফিল্ডার, তাকেও একটু স্পেস দিলে হবে না। ইস্টবেঙ্গল এই দুটো কাজ যদি করতে পারে, তাহলে ইস্টবেঙ্গল ডেফিনেটলি এই ম্যাচে অনেক ভালো করবে। বারবারই আমরা বলেছিলাম ম্যাচের আগে। সঠিক পরিকল্পনা অ্যান্তনিও লোপেজ হাবাস করে। সেখানে জিকসান সিং এর কাজ ছিল জুয়ান পেনাকে পকেটে ঢুকিয়ে রাখা। যেই জুয়ান পেনা 2 ম্যাচে 3 গোল, 2টো অ্যাসিস্ট রয়েছে, 5টা গোলের অবদান রয়েছে। এবং তাদের যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার, তার কিন্তু 7টা গোলের অবদান রয়েছে। তো সেই দুজন প্লেয়ারকে আটকে দিলে কাজ অনেক সহজ হয়ে যাবে। সেই কাজে ইস্টবেঙ্গল 100-100। এবার অনেকে বলবে, ওই তো সন্দীপ মান্ডি আগের দিনও পেনাল্টি দিয়ে দিয়েছিল, আজকেও পেনাল্টি। ডেফিনেটলি সন্দীপ মান্ডি সেন্টার ব্যাক নয়, সন্দীপ মান্ডি হচ্ছে একজন সাইড ব্যাক। প্রয়োজনে তাকে সেন্টার ব্যাকে ব্যবহার করতে হচ্ছে, কারণ সেখানে অপশান নেই। সেখানে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি প্লেয়ার নাচো তাকে পাওয়া যাচ্ছে না। তো সেই জায়গায় সন্দীপ খেলে দিচ্ছে, এটা হচ্ছে সব থেকে ভালো ব্যাপার। ভুল ত্রুটি তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের রয়েছে। আজকে আনোয়ারও বেশ কিছু জায়গায় ভুল করেছিল, যেখানে পেনাল্টিটা দেওয়া হয়েছিল 100-100% পেনাল্টি, সেটা নিশ্চিত ছিল। নিশ্চিত পেনাল্টি কিন্তু রেফারি দিয়েছে, এবং সেখানে আজকে রক্ষাকর্তা ছিল প্রভসুকান সিং গিল। গিলের কিন্তু কনফিডেন্স লেভেল প্রথম থেকেই আজকে দেখে মনে হচ্ছিল যে হাই রয়েছে, এবং সেখানে সঠিকভাবে বল কোন দিকে শট নিচ্ছে স্ট্রাইকার, সেটাকে একদম পারফেক্টভাবে দেখে সেখান থেকে সেভ দিয়ে ইস্টবেঙ্গলকে সেখান থেকে রক্ষা করে। এবং ইস্টবেঙ্গল তো ফার্স্ট হাফে অন্তত 3-0 গোলে এগিয়ে গেলে অবাক হওয়ার মতন কিছু ছিল না। প্রথমের দিকেই যেভাবে চান্স ইস্টবেঙ্গল ক্রিয়েট করছিল, প্রথমে জেসিন খুব সম্ভবত একটা খুব সুন্দর ক্রস রেখেছিল, সেখান থেকে বিপিন গিয়ে সেই ক্রস মিট করতে পারে না, এবং সেখান থেকে মিস হয়। তারপরে আমরা দেখলাম যে আরও একটা ভালো এডমন্ড এবং জেসিন নিজেদের মধ্যে বল নিয়ে গেলেও সেখানে গিয়ে মিডফিল্ডে জ্যামের মধ্যে থেকে তারা বলের কন্ট্রোল হারায়। সেট পিস পেয়েছিল রাশিদের সেট পিসটা এত পারফেক্ট ছিল, গোল হলে ডুরান্ড কাপের বেস্ট গোল হয়ে থাকতো। এত সুন্দর, গোলকিপারে কিছু করার ছিল না, শুধু দেখার দরকার ছিল যে গোলটা হচ্ছে। সেখান থেকে ওই কপাল খারাপ ইস্টবেঙ্গলের, সেখানে গিয়ে বল পোস্টে লেগে ফিরে চলে আসছে। তো এই জায়গা থেকে 10টার মধ্যে 9টা গোল হয়ে যায়, ওই একটা মিস হয়, সেটা একটা ইস্টবেঙ্গলেরই মিস হয়। সেখান থেকে যাই হোক মিস হলো, সেখান থেকে গোল এলো না। তার পরবর্তী সময় জেসিন খুব সম্ভবত নাম থেকে প্রেস করেছিল, সেখান থেকে একটা বল উইন করে। সেখানে জেসিন কিন্তু আবার ডিফেন্ডারকেও প্রেস করে, সেখান থেকেও বল নিয়ে শট করেছিল, সেই শট গিয়ে ভাই পোস্টে লেগে আবার বেরিয়ে গেল। মানে ওটা একটু অ্যাঙ্গেলটা যদি ঠিকঠাক থাকতো, বলে যে গতি ছিল ঠিকই ছিল, কিন্তু ওই কপাল, সেখান থেকে ইস্টবেঙ্গলের সেই শটটাও গিয়ে বাইরে চলে যায়। জেসিন আরও একটি শট পায়, সেটা সাইড নেটে মারে, ঠিক আছে। সেখানে
একটা ড্যানি র্যামিরেজও শট পেয়েছিল, সেখানেও কিন্তু সাইড নেটে মেরেছিল। তো অনেকগুলো কিন্তু সেখানে চান্স ক্রিয়েট হয়েছিল, কিন্তু সেখান থেকে একটাও গোল আসছিল না। মনে হচ্ছিল যে ভাই কি হবে, বারবার পোস্টে লাগছে, দুটো পোস্টে ফার্স্ট হাফেই লেগে গেল এবং 2-3টে সাইড নেটে যেভাবে লাগছে আর যেভাবে ইস্টবেঙ্গল চান্স ক্রিয়েট করছে, যেভাবে হাই প্রেস করছে, কতক্ষণ করবে। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু প্রথম 30 থেকে 35 মিনিট যথেষ্ট প্রেস করেছে, তারপরে ইস্টবেঙ্গল কিছুটা খেলা ছেড়েছিল। স্পোর্টিং ক্লাব দিল্লির একটাই লক্ষ্য ছিল, বারবার ম্যাচের আগে বলেছিলাম যে আগে আমরা গোল খাবো না, সেটাকে নিশ্চিত করব, ডিফেন্স পুরো কম্প্যাক্ট রাখবো, মিডফিল্ড থেকে থ্রু বল সামনে বাড়াবো। দু একটা থ্রু বল বাড়ালেও সেখানে খুব একটা অসুবিধা হয়নি ইস্টবেঙ্গলে। সেখানে ফার্স্ট হাফে আমরা দেখলাম 0-0 থাকে। সেকেন্ড হাফে প্রথমের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো একটা চান্স পেয়ে গিয়েছিল, আবার সেই জেসিন, সেক্ষেত্রে কিন্তু নোরা খুব ভালো সেভ দিয়েছিল। এবং সেকেন্ড হাফে 73 মিনিটের মাথায় খুব সম্ভবত রাশিদের আরও একটি শট, সেটাও গিয়ে ভাই সেই পোস্টে লেগে ফিরে আসে। মানে কি বলবো, যে পোস্টের সঙ্গে এত প্রেম হয়ে গিয়েছিল। তো এছাড়া কিন্তু ডেভিড, সেও কিন্তু একটা জটলা থেকে শট করেছিল, সেখানে নোরার গায়ে লেগে আটকে যায়, তা নাহলে সেখান থেকে গোল আসতে পারতো। ডেভিড আরও দু একটা খুব ভালো চান্স ক্রিয়েট করেছিল। একটা ক্ষেত্রে তো মোহাম্মদ আজাহার, সে কিন্তু যেভাবে জার্সি পুল করেছিল, তাকে ডবল কার্ড দেওয়া যেতেই পারতো, তখন ইয়েলো কার্ড দিয়েছিল, পরেও একটা খুব ডেঞ্জারাস ফাউল করেছিল, সেখান থেকে ভাই কার্ড ফাট দেওয়া হলো না। যাই হোক, সেখানে রেফারি কিছুটা টেনে খেলাচ্ছিল দুটো দলের ক্ষেত্রেই, যে খুব ওই বারবার বাঁশি বাজিয়ে খেলাটাকে নষ্ট করার কোনো মানে হয় না। সেখানে বারবারই কিন্তু অ্যাডভান্টেজ রুল ইউজ করছিল এবং সেখানে সঠিক কিছু চেঞ্জ কিন্তু করতে দেখা যায়। এডমন্ড চেষ্টা করেছে, প্রেস করেছে, কিন্তু এডমন্ড সেখান থেকে পারছিল না, বোঝাই যাচ্ছিল। এবং হার্দিক ভাট আজকে কোথাও গিয়ে একটু অফ কালার। প্রত্যেকটা প্লেয়ার প্রতিদিন নিজেদের পিক লেভেলে খেলবে সেটা হয় না। সেখানে সেই দুটো চেঞ্জ, সেখানে লালচং নুঙ্গাকে নিয়ে আসা হয়, যে ইস্টবেঙ্গল জার্সি গায়ে 100তম ম্যাচ খেলছে, এবং তার সাথে কিন্তু আরও একটি যে চেঞ্জ করা হয়েছিল, সেই চেঞ্জ করে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিছুটা খেলার মধ্যে ফিরে আসে। এবং বিশেষত আমার আজকে খুব ইমপ্রেসিভ লেগেছে আসিফ খানকে। আসিফ নামার পর, ডেভিড নামার পর যেভাবে তারা বারবার অ্যাটাকে সাহায্য করছিল, সাথে রোহিত দানুর সঙ্গে বেশ কয়েকটা 1-to-1 খেলে নিয়ে আসিফ খান কোয়ালিটি প্লেয়ার, ইন্টারকাসির হয়ে খুব ভালো মিডফিল্ড সামলেছে, মূলত তাকে অ্যাটাকার বলা যেতে পারে। তো সেই আসিফ খানকে কিন্তু আজকে দেখে বেশ ভালো লাগছিল এবং শেষ পর্যন্ত গিয়ে ফুল টাইম রেজাল্টটাকে 0-0, আগে ভুল করে 1-1 বলে ফেলেছিলাম। তো যাই হোক, তারপর পেনাল্টি শুট আউট, সেখানে প্রথম শট আনোয়ার নেয়, আনোয়ারের শট কিন্তু গোল, এবং প্রথম শট স্পোর্টিং ক্লাব দিল্লির হয়ে সেই জুয়ান পেনা নিতে আসে। একবার স্ট্রাইকারের শট পেনাল্টি সেভ করে দিয়েছিল, সেখানে কিন্তু প্রভসুকান সিং গিল আবার টাইব্রেকারে জুয়ান পেনার শট কিন্তু সেভ করে। এবং ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে এই ডুরান্ড কাপে এবং টোটাল ওভারঅল দেখতে গেলে গিলের পেনাল্টি সেভ বলতে গেলে প্রথমেই বলতে হবে। তো সেক্ষেত্রে সেই একমাত্র সেভ, তারপরে কিন্তু প্রত্যেকটা স্পোর্টিং ক্লাব দিল্লিও গোল করে এবং প্রত্যেকটা ইস্টবেঙ্গলও গোল করে। ইস্টবেঙ্গলের হয়ে লালচং নুঙ্গা শট নিয়েছে, ক্রিস শট নিয়েছে, রোহিত দানু শট নিয়েছে, বাসিম রাশিদ শেষ শট নিয়ে ক্যাপ্টেন গোল করে এবং ইস্টবেঙ্গলকে ফাইনালে আরও একবার নিয়ে যায়। তো ফাইনালে ডার্বির জন্য অপেক্ষা একটা তো আমরা করবো, এছাড়া ব্যাক টু ব্যাক ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট, তাদের জন্য অপেক্ষা করতে হবে ইস্টবেঙ্গলকে। তো ঘরের মাঠে ইস্টবেঙ্গল ফাইনাল খেলবে। পুরো ম্যাচ নিয়ে কথা বললাম, কোথাও যদি কিছু মিস করে যাই কমেন্টে জানিও। ওভারঅল ম্যাচ কীরকম লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।